আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা সিকিউ সলভ করব। সিকিউটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। কি বলছি? দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। এবং এই প্রশ্নটা আমরা একদম বেসিক লেভেল থেকে শেষ করব, মানে বেসিক লেভেল থেকে সলভ করব। এই প্রশ্নের মধ্যে সলভ করার জন্য যা যাবতীয় লাগে সব আমরা পড়বো। শুধুমাত্র আমরা সিকিউরিটাই সলভ করব। ওকে, আজকের টপিক আমরা এই সিকিউরিটা সলভ করব। ফিজিক্সের চ্যাপ্টার 11 টেস্ট পেপার সলভিং ক্লাস আমি নিয়ে আসবো। একটু টাইম নিতে হবে, আমার একটু ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সেটা শেষ করে তারপরে আমি এটা কাজটা করবো। ঠিক আছে, আমরা একটু ঝামেলার মধ্যে আছি এখন। ঠিকঠাক মতো ক্লাস রেকর্ড করতে পারতেছি না, আমার স্টোরেজের সমস্যা হয়ে গেছে, স্টোরেজটা ঠিক করতে হবে, বিভিন্ন ঝামেলা আছে, বুঝছো? তাহলে আশা করি ভয়েস তারপরে সব কিছু ঠিকঠাক মতো ক্লিয়ার আছে, সব কিছু ঠিকঠাক মতো দেখা যেতেছে, সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে। তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে চলতরিৎ। চলতরিতের দিনাজপুর বোর্ড 2023 সালে একটা সিকোয়েন্স সেটা আমরা সলভ করবো। তো দিনাজপুর বোর্ড 23 সালে আমাদের কি আসছে, একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের মধ্যে কি দিচ্ছে, একটা সার্কিট দিছে। ওকে, একটা সার্কিট দিছে, সার্কিটের ভোল্টেজ কত দিছে? 12 ভোল্টেজ। সার্কিটের ভোল্ট কত? 12 ভোল্ট। সার্কিটের ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা সার্কিট। দেখো তো সার্কিটের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। কিভাবে বুঝলাম এটা পজিটিভ, কিভাবে বুঝলাম এটা নেগেটিভ? যেটা দেখো দাড়ি বড় থাকবে, লম্বা দাগটা বড় থাকবে, সেটা পজিটিভ। যেটা দাগ ছোট থাকবে সেটা নেগেটিভ। তাহলে দেখো তো বিদ্যুৎ এই দিক থেকে প্রবাহিত এই দিকে যেতেছে। ঠিক আছে, আমাদের এখানে একটা রোধ আছে R1 রোধ, এখানে একটা রোধ আছে R2 রোধ, এখানে একটা রোধ আছে R3 রোধ, এখানে একটা রোধ আছে R4 রোধ। সবগুলো রোধের মান এখানে আমাদের দেওয়া আছে। সবগুলো রোধের মান আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে কি, বর্তনীর তুল্য রোধ বের করতে। তো দেখি আমরা ফার্স্টে বর্তনীটা একটু আঁকি। আমরা ফার্স্টে কি করতে পারি, বর্তনীটা একটু আঁকতে পারি। বর্তনীটা যদি আমি একটু আঁকি, দেখো বর্তনীটা আমি আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্তনীটা। তো এই বর্তনীটার দেখো তো, এটা হচ্ছে আমাদের R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা R3 রোধ, এটা হচ্ছে R4 রোধ। এখন আমাদের বর্তনীর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে 12 ভোল্টেজ একটা ব্যাটারি আছে। তাহলে আমাদের বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে বলো তো? বিদ্যুৎ আমাদের কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? বিদ্যুৎ আমাদের এই দিক থেকে প্রবাহিত হতে থাকবে। এই দিক থেকে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়ে হয়ে এখান পর্যন্ত কি হবে? আই পরিমাণ আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ আমরা কি জানি বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে যায়। এইখানে গিয়ে আমাদের বিদ্যুৎটা কি যাবে? ডিভাইড হয়ে যাবে। এইদিকে I1 চলে যাবে এবং এইদিকে কি I2 পরিমাণ বিদ্যুৎ চলে যাবে। এবং এই I1 পরিমাণ বিদ্যুৎ এবং এই I2 পরিমাণ বিদ্যুৎ এখানে গিয়ে আবার কি হয়ে যাবে? আই বিদ্যুতে পরিণত হইয়া এখান থেকে আই বিদ্যুৎ আবার কি করবে? বেক করবে। মানে বুঝছো না? আমাদের বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহটা আছে সেটা এখান দিয়ে এভাবে যেতে 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 এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হইয়া এটা I1 পরিমাণ এই দিক থেকে যাবে, I1 পরিমাণ ওই দিক থেকে যাবে। তারপরে ওই ভাগ হওয়া দুইটা তড়িৎ আবার এখানে গিয়া মিলিত হইয়া আবার মূল তড়িৎটা ব্যাক করে আবার বর্তনীতে কি করবে? চলবে। ঠিক আছে, এটাই আমরা এখানে বুঝতেছি। তাহলে দেখো তো, আমাদের এই বর্তনীর তুল্যরোধ বের করতে বলছে। প্রথম প্রশ্ন কি বলছে? বর্তনীর তুল্যরোধ বের করতে বলছে। তুল্যরোধ মানে কি? সবগুলো রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করবো। ওকে, তাহলে দেখি তো এখানে আমাদের কোনগুলো শ্রেণী সমবায় যুক্ত আছে আর কোনগুলো সমান্তরাল সমবায় যুক্ত আছে। দেখো তো আমাদের R2 এবং R3 রোধ, এই দুইটা রোধের দুইটা সাধারণ প্রান্ত আছে। দেখো এই যে এই পয়েন্টটা যদি আমরা একটা পয়েন্ট ধরি, এখান থেকে দেখো R2 রোধটা শুরু হয়েছে, এই রোধটা থেকে R2 রোধটা শুরু হয়েছে এবং এখান থেকে দেখো R3 রোধটা শুরু হয়েছে। দেখছো, এটা যদি আমাদের একটা পয়েন্ট হয় তাহলে যে একটা রোধ শুরু হয়েছে এবং এখান থেকে একটা রোধ শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের R2 রোধ, এটা হচ্ছে আমাদের R3 রোধ। দেখছো, আবার দুইটা শেষ হয়েছে এই বিন্দুতে। দেখো R2 রোধটা এখানে শেষ হয়েছে, R3 রোডটা এখানে এসেছে, R2 রোডটা এখানে এসে এসেছে, R3 রোডটা কি এখানে এসে এসেছে। তাহলে দুইটা আমাদের কিসে আছে? সমান্তরালে আছে। কেন কি? সমান্তরালে থাকলে দুইটা সাধারণ বিন্দু থাকে, শুরুর বিন্দু এবং শেষ বিন্দু সেম থাকে। ওকে, তাহলে এই দুইটা রোধ আমাদের কিসে আছে? সমান্তরালে আছে। ওকে, তাহলে এই দুইটা রোধ কিসে আছে? আমাদের সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে আমাদের তুল্য রোধ কত হয়? আমি এটা পুরোটা মুছে ফেলতে পারি, রাইট? মুছে ফেলবো কেন? আচ্ছা দেখো, এই দুইটা কি সমান্তরালে আছে না? সমান্তরালে থাকলে আমরা কি করি? রোধ বের করবো। সমান্তরালে থাকলে তুল্য রোধ হয় আরপি। তাহলে এই দুইটার পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করলাম আরপি। তাহলে এই দুইটার পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করি আরপি, ক্যালকুলেশন আমি একটু পরে দেখাচ্ছি, আগে বুঝাই। ধরলাম এই যে আমাদের আরপি রোধটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের আরপি রোধটা। তাহলে দেখো তো, এই তিনটা রোধ কিভাবে আছে? এই তিনটা রোধ কিভাবে আছে? এই তিনটা রোধ কি আমাদের শ্রেণীতে আছে না? দেখো তো, এই যে একটা রোধ শুরু হয়েছে এখান থেকে, এই যে একটা রোধ শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়েছে শেষ হয়েছে, এটা শেষ বিন্দু থেকে আরেকটা রোধ শুরু হয়েছে, আবার এটা শেষ বিন্দু থেকে আরেকটা রোধ শুরু হয়েছে। তার মানে কি? তিনটা রোধ একটা রোধে কি এসেছে? শ্রেণীতে কানেক্টেড আছে, শ্রেণীতে কানেক্টেড আছে। তার মানে আমাদের এই তিনটা রোধের
তুল্য রোধ কি হবে আরএস, আরএস ইজ ইকুয়াল টু কি আর1 প্লাস আরপি প্লাস আর4, ঠিক আছে? তাহলে এভাবে আমরা তুল্য রোধটা বের করব। তাহলে চলো আমরা বের করি। তাহলে প্রথমে আমরা কি বলছিলাম, R2 এবং R3 কিসে আছে, সমান্তরালে আছে। R2 এবং R3 কিসে আছে, সমান্তরালে আছে। লিখলাম আমরা R2 ও R3 সমান্তরালে যুক্ত। কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। তাহলে আমাদের তুল্য রোধ কি হবে, তুল্য রোধ হবে RP, RP ইজ ইকুয়াল টু কি হবে 1/R2 প্লাস 1/R3 ইনভার্স 1, ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের সমান্তরালে দেখলে তুল্য রোধ বের করার ফর্মুলা। আচ্ছা, এভাবে আমরা সবাই পরিচিত না? আমরা পরিচিত কিভাবে, আমরা এভাবে পরিচিত, আমরা পরিচিত হচ্ছে কি 1/RP, 1/RP এভাবে আমরা পরিচিত না? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1/RP ইজ ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। ওকে ওকে, তাহলে পরের লাইনে দেখো আমরা মানটা বসাই দিই, মানটা বসাই এবার 1/RP। এখন দেখো তো আমাদের প্রশ্নে R2 এর ভ্যালু কত দিয়ে দিছে, যে R2 এর মান দিয়ে দিছে আমাদের, R2 এর মান কত 6 ওহম, R2 এর মান দিছে আমাদের 6 ওহম, এবং আমাদের R3 এর ভ্যালু দিছে কত 12 ওহম। দেখছো R3 এর ভ্যালু দিছে আমাদের কত 12 ওহম প্লাস 1/12 প্লাস 1/12। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করব, এখন এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেটর কোথায়, পেয়ে গেছি ক্যালকুলেটর। চলো এবার আমরা ক্যালকুলেশন করি। 1/6 প্লাস 1/12, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের কত 1/4 আসে। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসে 1/4 আসে। তাহলে আমাদের 1/RP এটা সমান সমান আসছে 1/4। তাহলে আমাদের তো 1/RP মান লাগবে না, আমাদের লাগবে RP এর ভ্যালু। তাহলে আমাদের RP সমান সমান কি আসবে বলো, RP সমান সমান আসবে আমাদের কি 4 ওহম, 4 ওহম। তাহলে এখন দেখো তো আমরা কি বলছিলাম, এই যে R1 এবং RP এবং R4 কিসে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা বলছিলাম না R1 RP, R1 RP R4 কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। এখন শ্রেণী সমান্তরাল এটা তো তোমরা আশা করি জানো, শ্রেণীতে যুক্ত কিভাবে কিভাবে বুঝতে হয়, শ্রেণীতে যুক্ত। তাহলে আমি আগে দিতে পারতেছি, তাহলে এই তিনটা কিসে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে আমাদের তুল্য রোধ কি RS, RS ইজ ইকুয়াল টু ফর্মুলা কি R1 প্লাস RP প্লাস R4। তাহলে R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু কত, যে আমাদের দিয়ে দিছে 5 ওহম, R1 এর ভ্যালু আমাদের দিয়ে দিছে 5 ওহম প্লাস RP এর ভ্যালু কত আমরা পাইছি 4 ওহম প্লাস R4 এর ভ্যালু কত আমাদের প্রশ্নে দিয়ে দিছে 1 ওহম, প্রশ্নে আমাদের দিয়ে দিছে 1 ওহম। তাহলে আমাদের যোগ করলে কত আসতেছে 10 ওহম আসতেছে, যোগ করলে আমাদের 10 ওহম আসতেছে। তাহলে আমাদের বর্তনীর তুল্য রোধ কত, আমাদের বর্তনীর তুল্য রোধ হচ্ছে 10 ওহম। বুঝছি বর্তনীর তুল্য রোধ কিভাবে বের করতে হবে সেটা আমরা বুঝছি। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ। ওকে, পরের প্রশ্ন আমাদের কি বলছে আমরা একটু দেখি। আমরা আশা করি প্রশ্নটা বুঝছি, আশা করি আমরা এই প্রশ্নটা বুঝলাম, আমি বুঝে ফেলতে পারি। পরের প্রশ্ন দেখো, গহ কি বলছে, R2 ও R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি R4 এর তড়িৎ প্রবাহের সমান, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পরের লাইনে লেখা ছিল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে দেখো এই যে আমাদের R2, এই যে আমাদের R2 রোধটা আছে না, R2 রোধটা আছে না, এটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, এটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে এবং R3 রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, এই দুইটা তড়িৎ প্রবাহকে যদি আমরা যোগ করি, দুইটা তড়িৎ প্রবাহকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের R4 এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেটার সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে কি, R2 এর মধ্যে দিয়ে ধরলাম আমরা I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, R2 এর মধ্যে দিয়ে আমরা কি ধরলাম I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এবং R3 এর মধ্যে দিয়ে ধরলাম আমরা I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এবং R4 এর মধ্যে দিয়ে আমরা ধরলাম I3 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমাদের এখন কি করতে হবে, I1 প্লাস I2 ইকুয়াল I3, এটা আমাদের দেখাইতে হবে। এটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ সেটা বের করতে হবে, R3 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা আমাদের বের করতে হবে, R4 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা আমাদের বের করতে হবে। দ্যাটস ইট, বুঝছো? চলো আমরা বের করি। তো আমরা লাস্ট ক্লাসে আমরা বর্তনীর তুল্য রূপ বের করছি, লাস্ট ক্লাসে আমরা বর্তনীর তুল্য রূপ বের করছি, সেখান থেকে আমরা কি করব, বর্তনীর মূল প্রবাহটা বের করে নিব। তাহলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে বলো তো, বর্তনীর তড়িৎ প্রবাহ এটা কত হবে I, ধরলাম আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু ফর্মুলা কি V/R, V/R এখন আরটা কি, আরটা হবে বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ আমরা কি পেয়েছিলাম, বর্তনীর তুল্য রোধ আমরা পেয়েছিলাম RS, তাহলে V/RS। তাহলে আমাদের V এর মান কত, প্রশ্নে দিয়েছে 12 ভোল্ট আর আমরা পাইছিলাম 10, তাহলে এটা আমাদের কি আসছে 6/5 মানে কি 1.2 অ্যাম্পিয়ার মেবি। তাহলে এটা চেক করে দেখি।
ধরো আমি একটু চেক করে দেখি 12/10 কত আসে। 12/10 আসে আমাদের 1.2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 12/10 আমাদের 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বর্তনীর মূল প্রবাহ কত? 1.2 অ্যাম্পিয়ার। এটা পয়েন্ট, ওকে, 1.2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ বের করছি। তাহলে দেখো তো আমাদের এখন কি করতে হবে। মার্কার চলে গেছে, বই রাখো। কি করব, ঠিক আছে, দুর্বল মার্কার। ওকে, বুঝছো, দুর্বল মার্কার। দেখো তো আমাদের দেখো তো কি বলছে, R2 এবং R3 রোধকের তড়িৎ প্রবাহ বের করতে হবে। এখন কোনো কিছু তড়িৎ প্রবাহ বের করার জন্য কি করতে হবে আমাদের, R2 এর এবং R2 এর তড়িৎ প্রবাহটা বের করতে হবে এবং R3 এর তড়িৎ প্রবাহটা বের করতে হবে। এই দুইটার তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের R2 এবং R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। এর দুই প্রান্ত কোনটা, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের কি করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো তো এই প্রান্তটা হচ্ছে B এবং এই প্রান্তটা হচ্ছে C, তাহলে আমাদের কি করতে হবে, B ও C প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা বের করলাম কি, B অফ BC। বি ও সি প্রান্তের বিভব পার্থক্য কি, ধরলাম আমরা বি অফ বিসি। ফর্মুলা কি হবে, আই, এখন আরটা আর আই আর বি ইজ ইকুয়াল টু আর আমরা জানি না, আমরা কি করতেছি, বি এবং সি এর মধ্যকার বিভব পার্থক্য বের করতেছি। তাহলে আমাদের যে তড়িৎ প্রবাহটা হবে সেটা কি হবে, বি আর সি এর মধ্যকার তড়িৎ প্রবাহ। দেখো তো বি এর মধ্যে দিয়ে আমাদের আই তড়িৎ আসতেছে এবং সি এর মধ্যে গিয়ে সেই আই তড়িৎটা আবার ব্যাক করতেছে। ব্যাক করতেছে না, অবশ্যই ব্যাক করতেছে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা আই থাকবে, তড়িৎ প্রবাহটা আই যাবে। কিন্তু আর এর ক্ষেত্রে দেখো আর আমরা ব্যবহার করবো, আর আমরা কোনটা দিব, আমরা কি বর্তনীর তুলনা দিব, অবশ্যই না। কেন আমরা দিব না, দেখো তো আমাদের কি করছে, বি ও সি বিন্দু বিভব পার্থক্য, বি এবং সি বিন্দু বিভব পার্থক্য, বি এবং সি বিন্দুর মধ্যে কি আমাদের বর্তনীটা আছে, নাই। তাহলে আমাদের বি ও সি বিন্দুর ভেতরে যে দুইটা রোধ আছে সেই দুইটা রোধের তুল্যরোধ ব্যবহার করবো। বি ও সি বিন্দুর ভেতরে যদি 4টা রোধ থাকতো 4টা রোধের তুল্যরোধ বের করতাম, বি ও সি বিন্দুর ভেতরে যদি 50টা রোধ থাকতো 50টা রোধের তুল্যরোধ বের করতাম। তাহলে আমাদের এতটুকুর যে তোর কি বলে এটাকে তুল্যরোধ আছে সেটা ব্যবহার করবো। তাহলে এতটুকুর তুল্যরোধকে আমরা কি পেয়েছিলাম, আরপি পেয়েছিলাম প্রথমে, তো আমরা আরপি, তাহলে আমাদের ফর্মুলা হবে কি আরপি। তাহলে আই আমরা কত পাইছি, যে 1.2, তো বসে আমরা 1.2 ইন্টু আরপি কত 4, তাহলে এটা আসতে আমাদের কত 4.4 মেবি, দেখি 1.2 ইন্টু 4, এটা আসতে আমাদের 4.8, সরি 4.8, 4 পয়েন্ট কি 8 ভোল্ট, 4.8 ভোল্ট। ওকে, তাহলে আমাদের বিউসি বিন্দুর বিভব পার্থক্য কত আসছে, 4.8 ভোল্ট, 4.8 ভোল্ট। এবার আমরা চাইলে R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত সেটা বের করতে পারবো এবং R3 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত সেটা বের করতে পারবো। এটা মুছে আমি আরেকবার কি একটু, এতটুকু হেভি জিবি হয়ে গেছে, কি হয়েছে, হেভি জিবি হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের আর বি সি, R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎকে আমরা কি ধরলাম, I1 ধরলাম, I1 ধরলাম। তাহলে I1 ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি হবে, V বাই R, V বাই R। এখন B কত, R কত, B হচ্ছে কোনটা ব্যবহার করব, B হচ্ছে আমরা কার তড়িৎ প্রবাহ বের করতেছি, R2 এর। তাহলে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে, ব্যবহার করতে হবে। R2 এর দুই প্রান্ত মানে কি, BC এর বিভব পার্থক্য। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, V অফ BC, V অফ BC। এখন আর কোনটা ব্যবহার করব, আর আমরা কার তড়িৎ প্রবাহ বের করতে যেতেছি, R2 এর তড়িৎ প্রবাহ বের করতে যেতেছি, যার তড়িৎ প্রবাহ বের করব সেই রোধটা ব্যবহার করব। তাহলে এখানে হবে কি R2। তাহলে এবার যদি আমরা মান বসাই, বিয়োগ বিসি মানে কি, বিয়োগ বিসি মানে আমরা 4.8 থেকে বের করছি। R2 এর মান কত, R2 এর মান আমাদের প্রশ্নে দিয়েছে 6 ওহম। তাহলে এখানে 6 বসালে আমাদের এখানে তড়িৎ প্রবাহটা চলে আসবে, তড়িৎ প্রবাহ চলে আসবে 4.8 ডিভাইডেড বাই 6, 4.8 ডিভাইডেড বাই 6, এটা কত আসতেছে আমাদের 0.8 অ্যাম্পিয়ার আসতেছে, 0. কি আসতেছে 8 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে একইভাবে দেখো, একইভাবে যদি আমরা R3 রোধের তড়িৎ প্রবাহ বের করি, R3 রোধের তড়িৎ প্রবাহ বের করি, সেটাকে আমরা R2 ধরলাম, সেটাকে আমরা I2 ধরলাম। তাহলে আমাদের ফর্মুলা কি হবে, B অফ BC ডিভাইডেড বাই R3। এতটুকু বুঝছে কিনা, কেন আমরা R3 এর বিভব পার্থক্য, সরি R3 এর তড়িৎ প্রবাহ বের করতেছি। যেহেতু আমরা R3 এর তড়িৎ প্রবাহ বের করতেছি, তাহলে আমাদের ভোল্টেজ হবে কি, BOC বিন্দুর বিভব পার্থক্য। কেন, R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, R3 এর দুই প্রান্ত কি BOC, তাহলে ভোল্টেজের ডিফারেন্স কত হবে, B অফ BC। ওকে, এবং আমরা যেহেতু R3 এর তড়িৎ প্রবাহ বের করতেছি, তাহলে আমাদের রোধ কোনটা ব্যবহার করবো, R3 রোধ ব্যবহার করবো। তাহলে B অফ BC ডিভাইডেড বাই R3, B অফ BC কত 4.8 এবং R3 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 12 ওহম, তাহলে 12 দিয়ে দিয়েছে। তাহলে এটা মনে হয় 0.2 অ্যাম্পিয়ার আসতেছে, এটা মনে হয় 0.2 অ্যাম্পিয়ার আসার কথা। ওকে, 4.8 ডিভাইডেড বাই 12, 0.4 অ্যাম্পিয়ার আসে। দেখছো কি কাহিনী করি, 0.4 অ্যাম্পিয়ার আসে। ওকে, 0.4 অ্যাম্পিয়ার আসে। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলছে, R2, প্রশ্নে কি বলছে, R2 R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। তাহলে আমাদের এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের যোগ করতে হবে কি, I1
I1 প্লাস I2 এটা যোগ করতে হবে। তাহলে I1 এর মান কত 0.8, R2 এর মান কত 0.4। তো এই দুটো যোগ করলে কি আসে 1.2 অ্যাম্পিয়ার। আসছে কিনা এতটুকু? এতটুকু বুঝছো কিনা? কে কে বুঝছো বলো? এতটুকু বুঝছো না? এতটুকু তো বুঝছো আশা করি। তাহলে তো চলো পরেরটু দেখি একটু। তাহলে এতটুকু বুঝলাম। তাহলে দেখো তো এখন আমরা যদি একটু বর্তনীটা দেখি, একটু বর্তনীটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো তো R4টা আমাদের কিভাবে আছে, R4টা আমাদের কিভাবে আছে, R4টা কি দেখো তো বর্তনীর সাথে আমাদের শ্রেণীতে আছে কিনা, R4 কি আমাদের বর্তনীর সাথে শ্রেণীতে আছে কিনা দেখো তো। তড়িৎ প্রবাহ কিভাবে যায় দেখো, এই যে I পরিমাণ তড়িৎ এখান দিয়ে যেতেছে 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 যেতেছে, এখানে গিয়ে ভাগ হয়ে গেছে, ভাগ হইয়া এখান দিয়ে যে এখানে আবার মিলিত হয়েছে, এই যে এখান দিয়ে যে এখানে আবার মিলিত হইয়া আবার সেই I পরিমাণ তড়িৎটা R4 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, R4 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো তো R4 এর মধ্যে দিয়ে আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বুঝতেছো তোমরা? আমাদের বর্তনীর যে তড়িৎটা সেটা আমাদের কি হইতেছে R4 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কেন? কারণ R4 আমাদের বর্তনীর সাথে কি আছে, শ্রেণীতে আছে। আমাদের বর্তনীর সাথে R4টা কিসে আছে, শ্রেণীতে আছে। যার কারণে আমাদের R4 এর যে তড়িৎ প্রবাহটা সেটা হচ্ছে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ। তুমি চাইলে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারবা, ডাইরেক্ট লিখে দিতে পারবা কি R4 বর্তনীর সাথে, R4 বর্তনীর সাথে শ্রেণীতে থাকায়, R4 বর্তনীর সাথে কিসে থাকায়, শ্রেণীতে থাকায় বর্তনীর তড়িৎ প্রবাহই R4 এর মধ্যে দিয়ে R4 এর তড়িৎ প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ এই R4 এর তড়িৎ প্রবাহ। এটা তুমি চাইলে লেখা দিতে পারো, এটা যদি লেখা দিতে পারো তাহলেও তোমার নাম্বার দিবে, একদম নাম্বার দিবে, একদম নাম্বার দিবে। তাহলে যেহেতু আমরা কি বলছি R4 বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত এবং মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ R4 এর তড়িৎ প্রবাহ, তাহলে R4 এর তড়িৎ প্রবাহ কত হবে, ধরলাম আমরা R4 এর তড়িৎ প্রবাহ I4 ধরলাম। তাহলে I4 সমান সমান কত হবে, বর্তনীর তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ কত হয়েছে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে হবে কি 1.2 অ্যাম্পিয়ার, বুঝছি 1.2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো আমাদের R4 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, এবং আমাদের R2 এবং R3 রোধকের তড়িৎ প্রবাহের সমষ্টি কত 1.2 অ্যাম্পিয়ার। মিলছে দুইটা? তাহলে আমাদের শর্ত পূরণ করছে, তাহলে অত প্রমাণিত শেষ। আমরা বুঝছি কিনা? এখন যদি তুমি R4 এর তড়িৎ প্রবাহটা এইভাবে না বের করতে চাও, তুমি যদি এইভাবে না বুঝো শ্রেণীতে আছে কিনা, তাহলে তুমি ম্যানুয়ালি বের করতে পারবা। ম্যানুয়ালি কিভাবে বের করবা, তুমি R4 এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করবা। R4 এর দুই প্রান্ত বলতে হচ্ছে এই প্রান্ত এবং এই দুই প্রান্ত, এটা হচ্ছে আমাদের সি প্রান্ত, এটা হচ্ছে ডি প্রান্ত। তাহলে তুমি কি করবা, সিডি প্রান্তের বিয়োগ পার্থক্য বের করবা। যদি আমি একটু দেখাই দেই, যদি আমি একটু দেখাই দেই, দেখো তো আমি একটু দেখাই দিলে কি হয়, একটু যদি আমি দেখাই দিই তাহলে দেখো বিয়োগ সিডি বের করতে হবে, সিডি প্রান্তের বিয়োগ পার্থক্য। তাহলে আমাদের ফর্মুলা কি I ইনটু কি R4। দেখো তো আমাদের আইটা কি হবে, আইটা কি হবে, আইটা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ। কেন? আমাদের সিওডি বিন্দুর মধ্যে দিয়ে বর্তনীর ফুল তড়িৎ টেস্ট আছে, বর্তনীর ফুল তড়িৎ টেস্ট আছে। তাহলে আই হবে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ। এবং R4 কেন দিছি, কারণ আমরা জানি যেই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো, ওই দুই প্রান্তের ভেতরে যে রুটটা থাকবে ওই রুটটা আমরা ব্যবহার করবো। তাহলে আমাদের ভেতরে R4 রোধ আছে, তাহলে আমরা R4 ব্যবহার করছি। তাহলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 1.2 এবং আমাদের R4 এর মান কত, R4 এর মান হচ্ছে 1, তাহলে আমরা দিলাম 1। তাহলে আমাদের ভোল্টেজ কত আসতেছে 1.2। তাহলে এখন আমরা কি করব, R4 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, তড়িৎ প্রবাহ দিলাম I4, I4 ইজ ইকুয়াল টু কি বিয়োগ CD হবে, আর R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বিয়োগ CD ডিভাইডেড বাই কি হবে R4, কারণ আমরা R4 এর তড়িৎ প্রবাহটা বের করতেছি। আর তাহলে বিয়োগ CD কত 1.2 এবং R4 এর মান কত 1। তাহলে দেখছো আমাদের আলটিমেট আনসার কি আসতেছে 1.2 অ্যাম্পিয়ার আসতেছে। আমরা যদি ক্যালকুলেশন করে নিয়ে আসি তাও আমাদের 1.2 অ্যাম্পিয়ার আসতেছে, যদি আমরা ডাইরেক্ট দিই তাও 1.2 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে আমাদের সবকিছু কি আছে ঠিকঠাক মতো হয়েছে, তাহলে আমাদের এই ম্যাথটা ঠিকঠাক মতো হয়েছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই।